আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, সামরিক বাহিনী নতুনভাবে নতুন সমরাস্ত্র দিয়ে সুসজ্জিত হচ্ছে ক্রমান্বয়ে। এই নতুনভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক অস্ত্র দ্বারা সুসজ্জিত করার মাস্টার প্ল্যান হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এবং ওনার আদেশেই এগুলা পরিবর্তন আসছে সশস্ত্র বাহিনীর অস্ত্রশস্ত্র এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমে। বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ সামরিক বাহিনী তুরস্কের বাইরেক্টার ড্রোন দ্বারা সুসজ্জিত হচ্ছে। আরও অনেক বাইরেক্টার TB2 ড্রোন তুরস্ক থেকে আমদানি করবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, এবং শোনা যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীও এই অস্ত্র তুরস্ক থেকে নিয়ে আসবে, বাইরেক্টার TB2 ড্রোন। এখন আরও শোনা যাচ্ছে আরও অ্যাডভান্স বাইরেক্টার TB3 ড্রোন নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং এটাও আমদানি করবে তুরস্ক থেকে। তুরস্ক থেকে এটাও পাবে, বাইরেক্টার TB3 ড্রোন। তো যেটা বলছিলাম, বাংলাদেশ সামরিক বাহিনী বিগত 53 বছরে, বিশেষ করে পতিত স্বৈর শাসক শেখ হাসিনার আমলে এই সেনাবাহিনীকে উন্নত করতে দেয়নি শেখ হাসিনা। সেটা শেখ হাসিনা নিজের ইয়েতে হোক অথবা ভারতের চাপে পড়েই হোক উন্নতি করতে দেয় নাই সশস্ত্র বাহিনীকে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এগুলো ধার ধারে না, এগুলো পাত্তা দেয় না ভারতকে, নরেন্দ্র মোদীকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। আমরা তাদের খাইও না, পড়িও না। এখন TB3 ড্রোনও আমদানি করার চলছে। TB3 ড্রোনও আসবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কাছে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীও আনবে এই সমস্ত ড্রোনগুলো। সুসজ্জিত হয়ে যাবে পুরোপুরি, অনেক বাইরের একটা ড্রোন চলে আসবে বাংলাদেশে, বাংলাদেশ কিনবে। তুরস্ক এই ব্যাপারে অলরেডি বাংলাদেশ সেনাবাহিনীর 2টা ব্যাচের ট্রেনিং সম্পন্ন করেছে তুরস্কে। তারা চলে আসছে ট্রেনিং নিয়ে। অলরেডি 6টা বাইরেক্টার TB2 ড্রোন বাংলাদেশের কাছে আছে, আরও 6টার অর্ডার দিয়েছিল, 12টা আসবে, এরপরে অনেক আসবে। TB2 ড্রোনের সুসজ্জিত হয়ে যাবে। এই TB2 ড্রোন হচ্ছে মারাত্মক, বর্তমান মডার্ন যুদ্ধক্ষেত্রে মারাত্মক একটা হাতিয়ার। বর্তমান বিশ্বে এই TB2 ড্রোনকে, বাইরেক্টার TB2 ড্রোন এবং আরও নতুন ভার্সনের ড্রোন আছে তুরস্কের কাছে, এগুলো অনেক মারাত্মক যুদ্ধক্ষেত্রে। বর্তমান বিশ্বে যারা যুদ্ধ নিয়ে গবেষণা করেন, যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনী, তারা TB2 ড্রোন ব্যাপারে ভালোভাবে অবগত আছে। এটা 300 কিলোমিটার রেডিয়াস দূরত্বে এটা যে কোনো জায়গায় আঘাত হানতে পারবে। এটা সেন্সর অনেক বেশি সেন্সিটিভ এবং নিখুঁতভাবে এই যে কোনো টার্গেটকে হিট করে শেষ করে দিতে পারে এই ক্ষমতার আগে। 6টা ড্রোন আসাতে ভারতের বুকে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, বাকি আরও 6টা আসার কথা। এরপর আরও আসবে, অনেক শয়ে ড্রোন আসবে, তুরস্কের ড্রোন বাংলাদেশে। তুরস্কের অস্ত্রশস্ত্র আসছে, পাকিস্তান থেকেও অস্ত্রশস্ত্র আসবে। পাকিস্তান থেকে J-10C বিমানটা, ফাইটার প্লেন কেনার ব্যাপারে আগ্রহ দেখেছে, এবং সম্ভবত এইটাও পাকিস্তান থেকে কিনবে চীনের ভাষায়। চীন থেকেও ফাইটার প্লেন কিনবে বাংলাদেশ। গত এক সপ্তাহ আগে পাক ভারত যে 3-4 দিনের যে যুদ্ধ, সেই যুদ্ধে আমরা পাকিস্তানের এবং চীনের সাথে যৌথভাবে নির্মিত J-10C বিমানের যে কার্যকারিতা এবং ধ্বংসাত্মক ক্ষমতা, সেটা আমরা দেখেছি গত
তো যেটা আমি বলছিলাম, TB2 ড্রোন যারা বাংলাদেশ সুসজ্জিত হয়ে গেলে উপমহাদেশের সামরিক ভারসাম্য অনেক উলটপালট হয়ে যাবে। ভারত শঙ্কিত রীতিমতো। ভারতে কোনো বন্ধু রাষ্ট্র নেই, ভারতে কোনো বন্ধু দেশ নেই আশেপাশে। তুরস্ক থেকে চেয়েছিল, তুরস্ক বলেছে এটা মুসলিম রাষ্ট্র ছাড়া অন্য কাউকে দেওয়া হবে না, সাফ জবাব। এখন চীনের চাইনিজ মারাত্মক সেই J-10 ফাইটার প্লেন যে বাংলাদেশ বিমান বাহিনী পায় এবং বাংলাদেশ চীনা অস্ত্র যদি সজ্জিত হয়, চীনা বিভিন্ন টেকনোলজিতে সজ্জিত হয় যেভাবে পাকিস্তান হয়েছে, এবং তুরস্কের টেকনোলজি এবং তুরস্কের অস্ত্র যদি বাংলাদেশ সজ্জিত হয়ে যায়, তখন ভারতকে সমীহ করে কথা বলতে হবে এই বাংলাদেশের প্রতি। এখনও সমীহ করে কথা বলতে হবে বাংলাদেশকে। রীতিমতো হুমকি ধমকি দিয়ে থাকে ভারত বাংলাদেশকে, কিন্তু পাকিস্তানকে হুমকি ধমকি দিতে পারে না। আজকে শুনলাম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইশাক দাস সম্ভবত, উনি বলেছেন যে পাকিস্তান কখনো যুদ্ধ বন্ধের জন্য আমেরিকাকে অনুরোধ করেনি। তাইলে যুদ্ধ বন্ধের জন্য অনুরোধটা কে করেছে? অনুরোধটা করেছে নরেন্দ্র মোদী। মোদী যুদ্ধটা লাগিয়েছে রাতের অন্ধকারে আঘাত করে পাকিস্তানকে, আবার এই যুদ্ধ বন্ধের জন্য অনুরোধ করেছে। এই TB2 ড্রোন সম্বন্ধে আমি আরেকটু বলি। TB2 ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার 12টা বাজিয়ে ফেলেছিল। তুরস্ক ইউক্রেনকে দিয়েছিল এই ড্রোনগুলা। রাশিয়া কি করেছিল? প্রচুর ট্যাঙ্ক ঢুকিয়ে দিয়েছিল ইউক্রেনের ভিতর, প্রচুর ট্যাঙ্ক, যে ট্যাঙ্কগুলোকে নাস্তানাবুদ করে ফেলেছে TB2 ড্রোন। ইউক্রেন যে ড্রোনগুলা তুরস্ক থেকে পেয়েছে এই ড্রোনের দ্বারা নাস্তানাবুদ হয়ে গেছে রাশিয়া। অনেক ট্যাঙ্ক হারাতে হয়েছে, যুদ্ধ ফিল্ডের চেহারা পর্যন্ত পাল্টে গেছে। আর্মেনিয়া, আজারবাইজান একটা দুর্বল মুসলিম দেশ, আর্মেনিয়া শক্তিশালী। এই আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধের সময় আর্মেনিয়া অবশ্যই জিতবে, শক্তিশালী দেশ, কিন্তু এই TB2 ড্রোন পেয়ে আজারবাইজান এমন ঘটনা ঘটিয়ে ফেলল, যুদ্ধের পুরো পরিস্থিতি পাল্টে গেছে। নাকে খত দিতে হয়েছে আর্মেনিয়াকে। এই TB2 ড্রোনের কার্যকারিতা আমরা সিরিয়ার যুদ্ধে দেখেছি। নাকা নিচু মানে খাইয়ে দিয়েছে প্রতিপক্ষকে। আমরা সিরিয়াতে দেখেছি, আমরা লিবিয়াতে দেখেছি এই TB2 ড্রোনের কার্যকারিতা, এবং বেশ আরও কিছু লিবিয়া, সিরিয়া এবং এই আরও কয়েকটি দেশের মধ্যে এই কার্যক্রম আমরা দেখেছি। TB2 ড্রোন এমন একটা মারাত্মক ড্রোন, যে ড্রোনটা আকাশের মধ্যে 24 ঘন্টা 30 ঘন্টার মতো আকাশের মধ্যে পরিবহন করে থাকতে পারে, এবং 300 কিলোমিটার রেডিয়াস ব্যাসার্ধে এর নজরদারিতে থেকে ভ্রমণ করতে পারে। তো এখন বাংলাদেশের কাছে 6টি TB2 ড্রোন আসাতে বাংলাদেশের প্রতিবেশী ভারতের রাজ্যগুলো মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, এদিকে পশ্চিমবাংলা, শিলিগুড়ি করিডোর এবং মুর্শিদাবাদ, কলকাতা, এগুলো পুরোপুরি বাংলাদেশের TB2 ড্রোনের আওতায় চলে আসছে। তো আমরা চাই বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু একটা দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করে এই কাজগুলো করেছেন উনি, এবং উনি থাকলে আমরা আশা করি বাংলাদেশ সামরিকভাবে অনেক এগিয়ে যাবে। আমাদেরকে সামরিকভাবে শক্তিশালী হতেই হবে, আমাদের টাকা পয়সা যায় থাক, সামরিকভাবে আমাদের শক্তিশালী হতেই হবে আমাদের দেশকে রক্ষা করার জন্য। ভারত যেভাবে আমাদেরকে হুমকি ধমকি দেয়, সেই হুমকি ধমকি থেকে আমাদের রক্ষা করার জন্য বার্মা থেকে হুমকি আছে প্রতিনিয়ত, ভারত থেকে হুমকি আছে, এখন নতুন করে আবার আরাকান থেকে ছোটোখাটো হুমকির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সামরিকভাবে সুসজ্জিত হয়ে গেলে চোখ তুলে, ভারতের মতো দেশও চোখ তুলে কথা বলতে 2 বার চিন্তা করবে, 10 বার চিন্তা করবে। ধন্যবাদ। বাংলাদেশের সামরিক শক্তি আধুনিকায়নের প্রক্রিয়া এখন আর কাগজে কলমে সীমাবদ্ধ নেই, বাস্তবেই বদলে যাচ্ছে দেশের প্রতিরক্ষা কাঠামো। এর প্রমাণ মিলছে সম্প্রতি তুরস্ক থেকে বাংলাদেশে আনা TB2 ড্রোনের মাধ্যমে। সেনাবাহিনী এই ড্রোন ব্যবহার শুরু করার কিছুদিনের মধ্যেই এবার একই প্রযুক্তির দিকে নজর দিয়েছে নৌবাহিনীও। তুরস্কের বায়রাক্তার টেকনোলজির তৈরি এই ড্রোন ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি সংঘাতে তার ধ্বংসাত্মক কার্যকারিতার প্রমাণ করেছে।
এখন সেই ড্রোনে যুক্ত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ও নৌবাহিনীর আকাশ ও উপকূল সুরক্ষার অস্ত্র ভান্ডারে। একে ঘিরে দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে নতুন উত্তেজনা শুরু হচ্ছে। এই ড্রোন সরাসরি যুদ্ধক্ষেত্রে নজরদারি ও টার্গেটেড হামলার কাজ করে থাকে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, শত্রুর গতিবিধি নিরীক্ষণ এবং প্রয়োজনে নির্দিষ্ট স্থাপনায় আঘাত হানার মতো কাজ করতে সক্ষম এই ড্রোন। মূলত মধ্যম উচ্চতায় দীর্ঘক্ষণ উঠতে সক্ষম হওয়া, এটি দীর্ঘমেয়াদে নজরদারি এবং অবিরত টহলের জন্য ব্যবহারযোগ্য। বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে 6টি TB2 ড্রোন অপারেশনাল করেছে এবং আরও 12টি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আর এখন এভিয়েশন উইং গঠনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীও একই প্রযুক্তি তাদের অস্ত্র ভান্ডারে যুক্ত করতে যাচ্ছে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বঙ্গোপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার কৌশলগত প্রয়োজন। এই সমুদ্র এখন প্রাকৃতিক সম্পদ এবং কৌশলগত অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের সঙ্গে দীর্ঘকালীন সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ এখন এই অঞ্চলে টেকসই উপস্থিতি প্রতিষ্ঠা করতে চায়। এরই অংশ হিসেবে এই ধরনের দূরপাল্লা নজরদারি ও আক্রমণে সক্ষম ড্রোন যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুরস্কের TB2 ড্রোন গোটা বিশ্বের নজরে আসে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধের সময়। সেখানে আজারবাইজানের সেনাবাহিনী এই ড্রোন ব্যবহার করে আর্মেনিয়ার স্থলভিত্তিক সামরিক ঘাঁটি, রাডার এবং ট্যাঙ্ক ধ্বংস করে দেয়। এরপর থেকে ইউক্রেন, সিরিয়া, ইরাক ও লিবিয়াতেও এই ড্রোন ব্যবহৃত হয়েছে এবং প্রতিবারই এটি নিজেকে একটি কার্যকর, নির্ভরযোগ্য এবং অর্থনৈতিকভাবে সুবিধাজনক যুদ্ধ উপাদান হিসেবে প্রমাণ করেছে। বাংলাদেশ যখন এই ড্রোন কিনছে, তখন তারা শুধু একটি প্রযুক্তি নিচ্ছে না, তারা একটি যুদ্ধ নীতির পরিবর্তনের দিকেও এগোচ্ছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর 67তম ডিভিশন এই ড্রোন ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। 300 কিলোমিটারের রেডিয়াসে টানা 24 ঘন্টার বেশি সময় টহল দিতে সক্ষম এই ড্রোন এখন দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তে সক্রিয় রয়েছে। বিশেষ করে মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা সীমান্তের বেশ কিছু এলাকায় নজরদারি বাড়াতে এগুলোর কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক এক ঘটনায় দেখা যায়, একটি বাংলাদেশি ড্রোন ভারতের ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এবং গোয়েন্দা নজরদারি তথ্য সংগ্রহের অভিযোগ ওঠে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয় যে ওই ড্রোনটি এরিয়াল সার্ভে ছাড়াও স্পর্শকাতর তথ্য সংগ্রহে নিয়োজিত ছিল। এই ঘটনায় দিল্লি সরাসরি হুমকি দিয়ে জানিয়েছে, 10 কিলোমিটারের মধ্যে বাংলাদেশি ড্রোন প্রবেশ করলে তা সরাসরি গুলি করে নামিয়ে ফেলা হবে। তাদের এই অবস্থান বাংলাদেশের সামরিক অগ্রগতিকে চাপে রাখার কৌশল হিসেবেই ব্যাখ্যা করছেন কৌশল বিশ্লেষকরা। কিন্তু এসব হুমকিকে উপেক্ষা করেই বাংলাদেশ সেনা ও নৌবাহিনী তুরস্কের কাছ থেকে TB2 এর পাশাপাশি আরো উন্নত ভার্সন TB3 ক্রয়ের প্রস্তুতি নিচ্ছে। TB3 ড্রোনের অন্যতম সুবিধা হচ্ছে এটি কম স্পেসে ল্যান্ডিং ও লঞ্চিং করা যায়। ছোট ডেক বা যুদ্ধ জাহাজ থেকেও এটি ব্যবহারযোগ্য হওয়ায় নৌবাহিনীর জন্য এটি অত্যন্ত কার্যকর একটি সংযোজন হবে। বঙ্গোপসাগরে বাংলাদেশ যে সব ছোট বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনা তৈরি করছে, সেখানে এই ড্রোন সহজেই যুক্ত করা সম্ভব হবে। এতে শত্রু উপস্থিতি শনাক্ত করে নির্দিষ্ট স্থানে অস্ত্র নিক্ষেপের সক্ষমতা তৈরি হবে। এই প্রেক্ষাপটে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক একটি ভিন্ন উচ্চতায় পৌঁছেছে। একসময় যে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক শর্তে জর্জরিত হয়ে অস্ত্র কিনত, আজ সেই দেশ সরাসরি এমন একজন সামরিক মিত্রের কাছ থেকে প্রযুক্তি নিচ্ছে যারা শর্তহীন, অল্প খরচে এবং কৌশলগত সমর্থন সহ প্রযুক্তি হস্তান্তর করছে। এই সহযোগিতার কারণে ভারত, মিয়ানমার সহ অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে শক্তির ভারসাম্য নতুনভাবে বিন্যস্ত হচ্ছে। তুরস্কের বায়রাকতার টেকনোলজি ইতোমধ্যেই বাংলাদেশ নিজস্ব ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের পক্ষ থেকেও এই সম্ভাবনার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যদি এই কারখানা স্থাপন হয়, তাহলে বাংলাদেশ প্রযুক্তি উৎপাদক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করবে। এই ধারায় TB2 ড্রোন যুক্ত হওয়ার মাধ্যমে যেমন আকাশপথে নজরদারি ও টার্গেটেড স্ট্রাইকের সক্ষমতা তৈরি হচ্ছে, তেমনি সামগ্রিক সামরিক কৌশলও পাল্টে যাচ্ছে। একটি সামরিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যেখানে যুদ্ধক্ষেত্রে গতিশীলতা, তথ্য সংগ্রহের গতি ও নির্ভুল আঘাতের ক্ষমতা সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। এই পরিবর্তন এত দ্রুত ঘটছে যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এখন পৃথকভাবে ড্রোন অপারেশন ও নিয়ন্ত্রণ ইউনিট গঠন করা হয়েছে। সেনা সদর দপ্তর থেকে সরাসরি এই অপারেশন তদারকি করা হচ্ছে। TB2 ড্রোন চালাতে যারা নিযুক্ত হচ্ছেন, তাদের তুরস্কেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 3 ব্যাচ বাংলাদেশি অফিসার ও প্রযুক্তিবিদ তুরস্কে গিয়ে এই ড্রোন অপারেশনের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীও নতুনভাবে সাজানো হচ্ছে। বঙ্গোপসাগরকে ঘিরে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা বেড়েই চলেছে। ভারত ইতোমধ্যে আন্দামান নিকোবর ঘাঁটিকে শক্তিশালী করেছে। মিয়ানমার নির্মাণ করছে নতুন সাবমেরিন ঘাঁটি। চীনও কার্যত বঙ্গোপসাগরে তার প্রভাব বিস্তার করছে। এই অবস্থায় বাংলাদেশ তার নৌ সক্ষমতা বাড়াতে গিয়ে নির্ভর করছে টেকসই, আধুনিক এবং রিয়েল টাইম রেসপন্স সক্ষম এমন প্রযুক্তির উপর। TB2 ড্রোন এখানে বড় ভূমিকা রাখছে। নৌবাহিনী এই ড্রোন ব্যবহার করবে উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে পায়রা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর সংলগ্ন এলাকায় নজরদারি জোরদার করতে। এর পাশাপাশি সেন্ট মার্টিন, টেকনাফ, কুতুবদিয়া সহ যেসব এলাকায় পাচার, অবৈধ অনুপ্রবেশ ও বিদেশি জাহাজ চলাচলের অনিয়ম ঘটে সেসব নিয়ন্ত্রণেও ড্রোনের কার্যকারিতা বড় ভূমিকা রাখবে। এসব এলাকার ওপর সরাসরি নজরদারি ও সংকেত ভিত্তিক আগাম প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে এই ড্রোন ব্যবহৃত হবে। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রগুলো এই সামরিক শক্তি বৃদ্ধিকে সহজভাবে নিচ্ছে না। ভারতের প্রতিরক্ষা দপ্তর একাধিকবার সীমান্তবর্তী এলাকায় ড্রোন উঠতে দেখার অভিযোগ তুলেছে এবং সরাসরি হুমকি দিয়েছে তা গুলি করে নামিয়ে দেওয়ার। তবে ভারতীয় সেনাবাহিনী এখন পর্যন্ত এর কোনো কার্যকর প্রযুক্তিগত প্রতিরোধ দেখাতে পারেনি। সাম্প্রতিক এক ঘটনায় দেখা গেছে ত্রিপুরার বাল্লুখাই গ্রামের সীমান্ত পার করে বাংলাদেশে একটি ড্রোন ঢুকে পড়লেও ভারতের প্রযুক্তিবিদরা তার ফ্লাইট ডেটা বা কন্টেন্ট উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এই বাস্তবতা স্পষ্ট করে যে প্রযুক্তির দিক থেকে বাংলাদেশের ড্রোন ক্ষমতা এখন ভারতের সমকক্ষ হয়ে উঠেছে এবং অনেক ক্ষেত্রে এগিয়েও আছে। বাংলাদেশ যখন একের পর এক TB2 এবং উন্নত সংস্করণ TB3 যুক্ত করছে, তখন ভারত এখনো নিজেদের আকাশসীমা পুরোপুরি এই ধরনের হুমকি থেকে রক্ষা করতে পারছে না। এই সমীকরণে ভারতের উদ্বেগ বাড়াচ্ছে এবং দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যের নতুন অধ্যায় রচনা করছে। তবে এই পুরো কর্মকাণ্ডের পেছনে রয়েছে রাজনৈতিক কৌশল ও অর্থনৈতিক ক্যালকুলেশন। তুরস্ক বাংলাদেশকে শুধু অস্ত্র বিক্রি করছে না, বরং সামরিক প্রযুক্তি একটি পুঁজি বানাতে চাচ্ছে। বারাকাতার টেকনোলজি বাংলাদেশে যৌথভাবে ড্রোন কারখানা গড়ার প্রস্তাব দিয়েছে, যেখানে ভবিষ্যতে শুধু বাংলাদেশে অন্যান্য দেশের জন্য ড্রোন তৈরি করা যাবে। এই কারখানা হলে বাংলাদেশ অস্ত্র আমদানিকারক থেকে রপ্তানিকারক দেশ হয়ে উঠতে পারবে। এই ড্রোন কেন্দ্রিক কৌশলের একটি বড় দিক হচ্ছে সার্ভিলেন্স বা নজরদারির প্রযুক্তি। TB2 ড্রোনে থাকা হাই রেজুলেশনের ইলেকট্রো অপটিক্যাল সেন্সর এবং ইনফ্রারেড ক্যামেরা দিয়ে দিনরাত সমানভাবে নজরদারি চালানো সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই মুহূর্তে যেসব সীমান্ত এলাকায় মানব পাচার, অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসীদের গতিবিধি রয়েছে, সেখানে এই ড্রোন সরাসরি তথ্য এনে দিচ্ছে এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে TB2 ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি কৌশলগত শক্তি হিসেবে সামরিক উপস্থিতির চেহারা বদলে দিচ্ছে। প্রচলিত অর্থে সেনাবাহিনীর শক্তি মানে ছিল সৈন্য সংখ্যা, ট্যাঙ্ক, কামান বা যুদ্ধ জাহাজ, কিন্তু আধুনিক যুদ্ধে ডেটা, পর্যবেক্ষণ এবং নির্ভুল স্ট্রাইকের ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ এই বাস্তবতা উপলব্ধি করে TB2 ড্রোনের মতো প্রযুক্তিকে মূলধারার অস্ত্র হিসেবে গ্রহণ করছে। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ তুরস্ক সামরিক সম্পর্ক ঘিরে যে নতুন সংলাপ তৈরি হয়েছে তা আগামীতে আরো গভীর হতে পারে। তুরস্ক এর আগে পাকিস্তান, আজারবাইজান এবং কাতারকে যেভাবে সামরিকভাবে সমর্থন দিয়েছে, বাংলাদেশকে নিয়েও একই পথে এগোচ্ছে। এই প্রক্রিয়ায় একদিকে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ছে, অন্যদিকে তুরস্ক দক্ষিণ এশিয়ায় একটি মুসলিম সামরিক মিত্র গড়ে তুলছে, যার কৌশলগত তাৎপর্য অনেক গভীর। এখন পর্যন্ত সেনাবাহিনী এবং নৌবাহিনীতে TB2 ড্রোন সংযোজন কেবল শুরু। সামনে TB3, আখুঞ্চি এবং অন্যান্য উন্নত ড্রোন ক্রয়ের বিষয়ে আলোচনা চলছে। শুধু তাই নয়, তুরস্কের অন্যান্য প্রযুক্তি যেমন আর্মড হেলিকপ্টার, মাল্টি রকেট লঞ্চার, আর্টিলারি সিস্টেম এবং ফ্রিগেট যুদ্ধজাহাজ নিয়েও আলোচনা অগ্রগতি পর্যায়ে রয়েছে। বাংলাদেশের এই উত্তরণ সমগ্র কূটনৈতিক এবং ভূ রাজনৈতিক দৃশ্যপটেই এক নতুন অধ্যায়ের সূচনা করছে। সেই অস্ত্রকে ব্যবহার করে আঞ্চলিক সমীকরণে বাংলাদেশ কতটা দৃঢ়ভাবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে পারে, এই চ্যালেঞ্জের সামনে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।